আসসালামু আলাইকুম। আমি জাহিদ ইসলাম আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এস্টিমেশন অন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট 6 সেমিস্টার সাবজেক্ট হলো এস্টিমেশন অন। তো এই সাবজেক্টের উপরে আজকে আমি চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আমাদের ফাইলটা স্লাইড ভিউতে চলে যাই। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা এস্টিমেশন অন চ্যাপ্টার 7 এর লেকচারটা আমি এখন সিরিয়ালি আলোচনা করব আজকে। তো তোমরা সবাই ধৈর্য সহকারে দেখবে, এটা একটু বড় চ্যাপ্টার, তারপরও আমি সহজ করে চেষ্টা করব তোমাদের ব্যাখ্যা করার জন্য। এখানে এক নজরে আমাদের প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কি কি আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি আছে আমরা সাজেশনে যা দিয়েছি সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং রচনামূলক প্রশ্নটা এখানে উল্লেখ করা আছে, দুইটা রচনামূলক আমরা এখানে মার্ক করেছি এবং দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, বলা যায় 95% কমন। তো এরকম দুইটা রচনামূলক প্রশ্ন আছে, এগুলো তোমাদেরকে খুব সুন্দর করে অবশ্যই পড়তে হবে। এই দুইটা রচনামূলক প্রশ্নকে আমরা আরও বিভিন্নভাবে আসতে পারি, সেটা এই লেকচারের শেষে দেয়া আছে, দেখাবো তোমাদের শেষে। তো তোমরা সবাই দেখবে মনোযোগ সহকারে, আশা করি। কারণ আমরা প্রথমে দেখি ট্রান্সফরমারের ব্যাংকিং কাকে বলা হয়, এ নিয়ে কোশ্চেন হইতে পারে। ট্রান্সফরমারের ব্যাংকিংয়ের সুবিধাগুলো কী কী, ব্রিজার কাকে বলা হয়, বুকলস রিলে কোথায় ব্যবহার করা হয়, এস্টার পদ্ধতির অসুবিধা কী, তারপরে সুবিধা কী, এগুলো অনেক রকম প্রশ্ন থাকতে পারে। আমরা একটা অ্যাড করছি এখানে সুবিধার জন্য, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কী কী হইতে পারে। ট্রান্সফরমারের প্রধান অংশগুলো তালিকা চাইছে। ট্রান্সফরমারের বুশিং কী, ভাসমান নিউট্রাল কী, ট্রান্সফরমারের ব্যাংকিংয়ের শর্তগুলো লিখো, চিত্রসহ ওপেন ডেল্টা বা ভিভি কানেকশন বর্ণনা করো, আর টিটি কানেকশন সংক্ষেপে বর্ণনা করো। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের সবগুলোই আমরা আজকে আলোচনা করব, তারপরে আমরা রচনামূলকের কথা আরেকবার বলে রাখি যে চিত্রসহ ওপেন ডেল্টা বা ভিভি কানেকশন এখানে আমি সহজভাবে এরকম দিয়েছি। তো বেসিক্যালি এই প্রশ্নটা আরও খুবই ভিন্ন আকারে আসে, সেটা আমরা লেকচারের শেষে আরেকটা স্ক্রিনশটে দেখাবো তোমাদের, আরেকটা স্লাইড ভিউতে গিয়ে প্রশ্নটা কীভাবে আসতে পারে সবাই দেখবে অবশ্যই, এবং তোমাদের বোর্ডের কোশ্চেনগুলো সলভ করলেও দেখতে পারবে এটা কত রকমভাবে আসতে পারে। যাই হোক, আমরা প্রথমে শুরু করি, পরের স্লাইডে যাই। দেখো, আমরা প্রথমে ট্রান্সফরমারের ব্যাংকিংয়ের কথা বলেছি। ট্রান্সফরমার ব্যাংকিং কাকে বলা হয়, আসলে ব্যাংকিং জিনিসটা কি? ব্যাংক বলতে আমরা সব সময় দেখা যায় আমরা টাকাও জমা রাখি একটা ব্যাংকের মধ্যে বা কোনো কিছু, অর্থাৎ একসাথে অনেক বড় করা যায়। আমরা এক টাকা করে অনেক সময় একটা ব্যাংকের মধ্যে অনেকগুলো বেশি টাকা জমাইতে পারি। তো এই ব্যাংকটাও সিস্টেম এরকম। ট্রান্সফরমার ব্যাংকিং বলতে যেই পদ্ধতিতে তোমরা তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে আমরা একত্রে জোড়া দিয়ে 3 ফেজ ট্রান্সফরমার গঠন করতে পারি, সেটাই হচ্ছে ট্রান্সফরমার ব্যাংকিং। তাহলে বোঝা যাচ্ছে যে একটা কয়েন করে একটা ব্যাংকের মধ্যে যেমন আমরা অনেক সময় অনেক বড় করি, তো এখানে বলা হয়েছে ট্রান্সফরমার 3 ফেজ। তো আমরা তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে আমরা একসাথে জোড়া দিয়ে আমরা যে একটা 3 ফেজ ট্রান্সফরমার তৈরি করি, সেই পদ্ধতিটিকে বলা হয় ব্যাংকিং। পরের প্রশ্নটা দেখো, ব্যাংকিংয়ের সুবিধা। তো ব্যাংকিংয়ের সুবিধা বেসিক্যালি আমরা যদি মনে করি যে 3টা ট্রান্সফরমার আমরা নিলাম, এটার মধ্যে যদি একটা ট্রান্সফরমার কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে বাকি দুটির সাহায্যে আমরা যাতে সরবরাহ চালিয়ে যেতে পারি, অর্থাৎ আমাদের যে সাপ্লাই আছে সেই সাপ্লাইতে কোনো সমস্যা না হয়, সেটাই মূলত আমাদের কাজটাই ব্যাংকিংয়ের সুবিধা। তাহলে আমরা দেখা যায় একটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে বা ফল্ট করলে আমরা অন্য দুইটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো, এই জন্য মূলত ব্যাংকিংটা করা হয়। ব্রিজার কাকে বলা হয়? তো ব্রিজার আমরা আরও ডিটেলসেও রেখেছি তোমাদের জন্য আর একটা স্লাইডে, তো দেখাবো সেটাও। তার আগে একটু ব্রিজার শর্টকাটে বলে রাখি তোমাদের। আমরা যে আমাদের ল্যাবে যে ডেমনস্ট্রেশনটা আছে, যে ট্রান্সফরমারটা, তো ওখানেও আমরা ব্রিজার দেখাইছি। আসলে ব্রিজার বলতে দেখা যায় কনজারভেটর এবং মেন যে এটা আছে ডিভাইসটা, তাদের মাঝখানে যে সংযুক্ত থাকে কনজারভেটরের সাথে। তো ব্রিজারটা আসলে কি কাজ করে? ব্রিজার ট্যাঙ্কে যে জলীয় বাষ্পযুক্ত অর্থাৎ শুষ্ক যে বাতাস প্রবেশের জন্য যে প্রকোষ্ঠ ব্যবহার করা হয়, সেটাই হলো ব্রিজার। লম্বা যে ইসের মতো, পাইপের মতো বলা যায়, সেটাই ব্রিজার। তো ব্রিজার নিয়ে আরও আলোচনা পরে করব, আজকেই করব, দেখাবো তোমাদের। ব্রিজারটা
কেন আসে কোত্থেকে সেটা সম্পূর্ণ। তো তারপরে কোয়েশ্চেনে চলে যায় বুকলস রিলে কি ত্রুটি সংকেত দেয়। আসলে এখানে বুকলস রিলে কি সেটাই মূলত কাজ ছিল। যদিও আর একটা কোয়েশ্চেন আমরা নিয়ে এসেছি, বুকলস রিলে কি ত্রুটিতে সংকেত দেয়। অর্থাৎ বুকলস রিলে যেটা হয়, বুকলস রিলেটা তোমাদের ট্রান্সফরমারের ওয়াইন্ডিং ত্রুটি ও তৈলের গুণাগুণ নষ্ট হলে সে সংকেত দেবে। রিলে যেহেতু বুকলস রিলেটা থাকবে তোমার কনজারভেটরের সাথে এবং ব্রিদারের সাথে যে সংযোগটা আছে সেখানে মূলত ব্যবহার করা হয়। তো বুকলস রিলে আমরা ট্রান্সফরমারের ওয়াইন্ডিং ত্রুটি এবং তৈলের গুণাগুণ নষ্ট হলে সেখানে আমরা এটা মানে জানতে পারি বা বুঝতে পারি। এটা মূলত বুকলস রিলে এই ত্রুটি সংকেত দেয় সংশোধনের জন্য। আচ্ছা, এই ত্রুটি হলে ও সিগন্যাল দিবে। স্টার পদ্ধতির অসুবিধা এখানে কয়েকটা আমরা পয়েন্ট তুলে ধরছি। অসুবিধাগুলো ভাসমান নিউট্রাল ত্রুটি উদ্ভব হইতে পারে, আমরা এই ত্রুটি নিয়ে আলোচনা করব আজকে। ভাসমান নিউট্রাল ত্রুটি কি কেন হয়, তো এটা হইতে পারে, এটা স্টার অসুবিধা। আনব্যালেন্স লোডে ভালো কাজ করবে না। তারপরে ডেল্টা স্টার বা স্টার ডেল্টা এর সাথে প্যারালালে ব্যাংকিং করা যায় না। তো এটা একটা স্টার পদ্ধতি অসুবিধা। যদি স্টার কানেকশন হয় অর্থাৎ স্টার তাহলে আমি ডেল্টা স্টার অথবা স্টার ডেল্টার সাথে প্যারালাল করতে পারবো না। আনব্যালেন্স লোডের সাথে ভালো কাজ করবে না। তারপরে ভাসমান নিউট্রাল ত্রুটি গ্রোথ হয়, এইগুলোই মূলত হয়। এরপরে কোশ্চেনটা চলে যাও, দেখো এটা চলে আসছে আমাদের যে কি কি পদ্ধতিতে 3 ফেজ ট্রান্সফরমার সংযোগ করা হয়। তো দেখবো আমরা এক্সট্রা অ্যাড করেছি, আমাদের যে জানা দরকার আছে যে কি কি পদ্ধতিতে 3 ফেজ অর্থাৎ 3 ফেজ ট্রান্সফরমার সংযোগ করব। প্রথমে দেখতে পারি যে স্টার হইতে পারে অর্থাৎ ওয়াই কানেকশন হতে পারে, ডেল কানেকশন হতে পারে, ওয়াই ডেল কানেকশন হতে পারে, ডেল ওয়াই কানেকশন হতে পারে। তারপরেও এছাড়া আরো দুটো সংযোগ আছে, ওপেন ডেল্টা বা ভিভি কানেকশন অথবা স্কোয়ার বা টিটি কানেকশন। তো এখানে খেয়াল করতে হবে এই দুইটা কানেকশনকে এক্সট্রা রাখা হয়েছে, বাট এই দুইটা কানেকশন এখানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তো ওয়াই কানেকশন, ডেল কানেকশন, ওয়াই ডেল ওয়াই, বুঝা যাচ্ছে? এবার ট্রান্সফরমার প্রধান অংশগুলোর নামের তালিকা যদি চাই, এগুলো সবই চ্যাপ্টার 1-এ পড়ানো শেষ, সবাই ওখান থেকে ফলো করেছে হয়তো। তো ট্রান্সফরমার অংশগুলো মূলত কোর, কয়েল, ইনসুলেশন। তো আরও যদি বড় আকারের ট্রান্সফরমার হয় সেখানে আমরা দেখব ট্রান্সফরমার ট্যাঙ্ক থাকে, বুশিং থাকে, কনজারভেটর, ব্রিদার, স্টেপ চেঞ্জার, টার্মিনাল বক্স ইত্যাদি বিষয়গুলো থাকে। এখন আসো ভাসমান বা নিউট্রাল ত্রুটি কাকে বলা হয়। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এটা ছিল ভাসমান বা নিউট্রাল ত্রুটি বা ভাসমান নিউট্রাল কি আসলে, তো সেটা একটু জানিয়ে রাখি। এখন খেয়াল করতে হবে এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ভাসমান আর একটা নিউট্রাল। আমরা একটু খেয়াল করি, সকল ইলেকট্রিক্যাল সার্কিটে একটা নিউট্রাল পয়েন্ট থাকে। যখন নিউট্রাল পয়েন্টটি আর্থের সাথে সংযুক্ত থাকে তখন এটি স্থির থাকে, একে রেফারেন্স হিসেবে ধরা হয়। কিন্তু যখন নিউট্রাল পয়েন্টটা আর্থের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, নিউট্রালের সাথে যখন আর্থের সংযোগটা কী হবে, বিচ্ছিন্ন হবে, তখন বিভিন্ন কারণে নিউট্রাল পয়েন্টটি তার আদি অবস্থান থেকে সরে যায়। যেহেতু সে সরে যায় অর্থাৎ ওঠানামা করে, তখনই এই অবস্থাটাকে ভাসমান বা ফ্লোটিং নিউট্রাল বলা হয়। ঠিক আছে, এটাই মূলত বিষয়। আমরা একটু খেয়াল করি, দেখো এখানে যদি 3 ফেজ সিগন্যাল থাকে প্রত্যেকটা একটা নিউট্রাল থাকবে। যদি এরকম এখানে আঁকা যাচ্ছে না, যে আমরা যদি বলি এখানে 3টে ফেজ দিলাম, এদিকে একটা, নিচে, বামে আর ডানে, এই যে 3টে পয়েন্টের মিডল পয়েন্ট অর্থাৎ জয়েন্ট, এই জয়েন্টে নিউট্রাল। ঠিক আছে, তো আমরা যেটা মনে করব যে যখন নিউট্রাল পয়েন্টের সাথে আর্থের সংযোগ থাকবে তখন ওটা স্থির এবং সেটা রেফারেন্স বিন্দু। কিন্তু যখন নিউট্রাল পয়েন্টের সাথে আর্থের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় তখন আর নিউট্রাল পয়েন্টটা এক জায়গায় থাকে না, সে মূলত সরে যায়। আর এই অবস্থানটাকে ভাসমান বা ফ্লোটিং নিউট্রাল বলা হয়। 3 ফেজ স্টার কানেক্টেড ট্রান্সফরমারের সুষম লোডে ওয়াইন্ডিং ত্রয়ের সংযোগ বিন্দুতে নিউট্রাল পয়েন্ট অবস্থান করে, কিন্তু লোড যদি আনব্যালেন্স হয় তাহলে নিউট্রাল পয়েন্টটি যে কোনো একটি ওয়াইন্ডিংয়ের দিকে সরে যায়। যাই হোক, এই কথাগুলো তোমরা সুন্দর করে দেখবা, আশা করি পারবা বলতে। মূলত এখানে দুইটাই পয়েন্ট, তোমাকে বলছে নিউট্রালটা কি আসলে। ভাসমান নিউট্রালটা তুমি বলবা যে যখন প্রত্যেকটারই একটা নিউট্রাল পয়েন্ট থাকবে,
এবং সেই নিউট্রাল পয়েন্টটা মুভমেন্ট হইতে পারে। যদি এর সাথে আর্থের সংযোগটা থাকে তাহলে এটা স্থির, এটাই রেফারেন্স। আর যদি এর সাথে আর্থের সংযোগ থাকে না তখন সেটা কি হবে, তখন সেটাই মূলত তার অবস্থানটা সরে যায় নিউট্রাল পয়েন্টে, এবং সেটাই ভাসমান বা নিউট্রাল, ভাসমান বা ফ্লোটিং নিউট্রাল। ঠিক আছে, এখন আমরা পরের কোয়েশ্চেন চলে যাই। ট্রান্সফরমারের বুশিং কি বলা হয়? বুশিং, তো আমরা বুশিং দেখাইছি। ট্রান্সফরমার তোমরা 3 ফেজ ট্রান্সফরমার থাকলে 3টা আমরা দেখাইছি, হাই সাইডে 3টে, লো সাইডে। তো দুইটাই সাইড থাকবে, হাই সাইডেও থাকবে, লো সাইডেও থাকবে। এখানে আমরা দেখব বুশিং, যার মাধ্যমে ট্রান্সফরমার ওয়াইন্ডিং প্রান্তগুলো ট্রান্সফরমার ট্যাঙ্কের বাইরে আনা হয়। আমরা আগে ভিতর থেকে দেখাইছি তোমাদের গ্লাসে যে ট্রান্সফরমারটা ছিল সেখানে, যে ট্রান্সফরমার ওয়াইন্ডিংগুলো যে পেঁচিয়ে পেঁচিয়ে আনলাম সেটা তো বাইরে বের করতে হবে। তো সেটা বাইরে বের করার জন্য 3টা কি বলা হয়, 3টা বুশিং থাকে। তো যার মাধ্যমে আনা হয় সেটাই মূলত বুশিং, তাকে ট্রান্সফরমার বুশিং বলা হয়। এখন এটা যদি তোমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হয়, অর্থাৎ সিঙ্গেল ট্রান্সফরমার ক্ষেত্রে বুশিং থাকবে তোমার একটা হাই সাইড, একটা লো সাইডে। বাট যদি 3 পিস হয় তাহলে 3টা থাকবে। ঠিক আছে, এর দুটি সাইড থাকবে, একটি হাই সাইড এবং অন্যটি লো সাইড। এই বুশিংগুলো পলিসিলিন বা চীনামাটি তৈরি হয়, তোমরা দেখেছো হয়তো। এগুলোকে গ্যাসকেট দিয়ে ট্যাঙ্ক বা ঢাকনার উপর লাগানো হয়। তো বুশিংয়ের মধ্যে একটা পিতলের স্ক্রু থাকে, এত কিছু লেখা লাগে না। মূলত বুশিংয়ের ভেতরের অংশ তেল দ্বারা ভর্তি থাকে। কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তুলে ধরবো, যে ডেল্টা সংযোগের ক্ষেত্রে 3টি বুশিং থাকে, স্টার সংযোগের ক্ষেত্রে 4টা বুশিং থাকে। আর বুশিংয়ের ভিতরে তেল দ্বারা ভর্তি থাকে, ভোল্টেজের উপর বুশিং আকার বড় হয়। তো আমরা একটু খেয়াল করি যে যার মাধ্যমে ট্রান্সফরমারের ওয়াইন্ডিংগুলো আমরা বাইরে নিয়ে আসি ট্যাঙ্কের বাইরে, মূলত তাকেই ট্রান্সফরমার বুশিং বলা হয়। এর দুটো সাইড থেকে, একটা হাই সাইড, একটা লো সাইড। আর একটা বলবো, এটা মূলত পলিসিলিন বা চীনামাটির তৈরি হয়। আর ডেল্টা সংযোগের ক্ষেত্রে 3টি বুশিং থাকে, স্টার সংযোগের ক্ষেত্রে থাকে 4টা বুশিং। এটা খেয়াল করবে, স্টারে 4টা, ডেলে 3টা। আর বুশিংয়ের ভিতরটাই মূলত তেল দ্বারা পূর্ণ থাকে। এই মূলত বুশিংয়ের কাজ। বুশিং ব্যাংকিং করার শর্তগুলো কি? ব্যাংকিং যে করবো আমরা কিভাবে করব? যেহেতু আমরা আগেই বলেছি যে ব্যাংকিং করতে গেলে তোমাকে 3টা ট্রান্সফরমারকে আমরা যখন একত্র করব, সিঙ্গেল ট্রান্সফরমারকে মিলে 3 ফেজ করব, তো সেটা কিছু শর্ত আছে। সেই 3টি ট্রান্সফরমার কি হইতে হবে? ওই ট্রান্সফরমার 3টার কেভিএ রেটিংটা একই হতে হবে, অর্থাৎ সেম কেভিএ। প্রত্যেকটা ভোল্টেজ রেটিং সমান হইতে হবে, প্রত্যেকটা পোলারিটি দেখে সংযোগ করতে হবে। ট্রান্সফরমারগুলো একই কোম্পানির যদি হয় তাহলে আরও ভালো হয়। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ব্রিদিং কি? এই যা এইবার দেখো, ব্রিদিংটা আমরা এর আগে বলেছি যে ব্রিদিং, কিন্তু এখানে একটু ডিটেলস আর একটু আলোচনা করবো আমরা, যে ব্রেথ থেকে আসছে ব্রেথ। দেখো ব্রিদিং, এই ব্রিদিং বা ব্রেথিং যদি বলা হয়, ব্রেথ মানে নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস ক্রিয়া, খুবই ভালো করে ব্যাখ্যা করা আছে তোমাদের সুবিধাতে। ট্রান্সফরমারে লোড দিলে এবং ট্রান্সফরমারে কার্যরত অবস্থা থাকলে এর কয়েল এবং কোর গরম হয়। অর্থাৎ ট্রান্সফরমারে যদি আমি কোনো লোড দিই বা ট্রান্সফরমার দিয়ে যদি আমি কোনো কিছু চালাই বা ইউজ করি, তাহলে কিন্তু এর কোরটা গরম হবে। তাছাড়া সূর্যের তাপেও কিছুটা গরম হয়। এই সময় ট্রান্সফরমারের তেল গরম হয়ে আয়তনটা বাড়ে। আবার নো লোড অবস্থায় তেল ঠান্ডা হলে আয়তন কমে। তো যদি নো লোড হয় তখন তেলটা আবার ঠান্ডা হলে আয়তনটা কমে যায়। কাজেই তেলের আয়তন বাড়া কমার সাথে বাতাস একবার বের হয়, বাতাস একবার প্রবেশ করে। এই যে বাতাস বের হওয়া বা প্রবেশ করা, মূলত এটাই ব্রিদিং। কারণ যখন তেলটা গরম হয় তখন আয়তনটা বেড়ে যাবে, আবার তেলটা ঠান্ডা হলে আয়তনটা কমে যায়। তো এর ফলে বাতাস একবার ভিতরে আসে কনজারভেটরের মাধ্যমে, আর আবার কি বাইরে বের হয়। তো এইটাই মূলত ব্রিদিং। এবার আমরা রচনামূলক প্রশ্নটা দেখব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা প্রশ্ন একটু বড়, যেহেতু রচনামূলক, বাট এটা সুন্দর করে বুঝতে হবে। প্রথমে আমরা দেখব যে ওপেন ডেল্টা বা ভিভি সংযোগের বর্ণনা চিত্র। ওপেন ডেল্টা বা ভিভি সংযোগটা আসলে কিভাবে হয়? যে পদ্ধতিতে দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ব্যাংকিং দ্বারা 3 ফেজ সরবরাহ রাখা যায় তাকে ওপেন ডেল্টা বা ভিভি সংযোগ বলা হয়। আমরা এর আগে পড়ানো হয়েছে যে ব্যাংকিং আসলে কি। ব্যাংকিং আমরা বলেছি 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে আমরা একত্র করে 3 ফেজ ট্রান্সফরমার তৈরি করব, এটাই মূলত ব্যাংকিং। এখন দেখো, এখন যেখানে আছে যে পদ্ধতিতে দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ব্যাংকিং দ্বারা
3 ফেজ সরবরাহ রাখা যায় তাকে বলা হয় ওপেন ডেল্টা। তার মানে কোনো একটা ভেজাল আছে এখানে, তো সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে ডেল্টা ডেল্টা পদ্ধতিতে পাওয়ার সাপ্লাই দেওয়ার সময় যদি 3টি ট্রান্সফরমারের মধ্যে হতে একটি সরিয়ে নেওয়া যায়, খেয়াল করতে হবে বিষয়টা যে 3টে ট্রান্সফরমার দিয়েই মূলত আমরা ব্যাংকিং করি, সিঙ্গেল ফেজ দিয়ে 3 ফেজ করি, বাট এখানে কিন্তু 2টি সিঙ্গেল ফেজ দিয়েই চালাইতে বলছে, সরবরাহ চালিয়ে রাখা যায়। তো খেয়াল করি একটু যে 3টে ট্রান্সফরমারের মধ্যে হতে একটা যদি সরিয়ে নেওয়া যায় অথবা কোনো কারণে 3টি ট্রান্সফরমার মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায়, তখন অবশিষ্ট থাকবে 2টি ট্রান্সফরমার। এই 2টি দ্বারাই 3 ফেজের কাজ চালিয়ে নেওয়া যায়। তাহলে এইটাই মূলত ওপেন ডেল্টা বা ভিভি সংযোগের মেজর থিম। তা আমাকে এটা বুঝতে হবে যে 3টা ট্রান্সফরমার আমরা একসাথে জোড়া লাগিয়ে তো ব্যাংকিং করি। এখন ডেল্টা ডেল্টা পদ্ধতি মধ্যে আমরা যে 3টে ট্রান্সফরমার ইউজ করি, সেখানে যদি একটা ট্রান্সফরমার কোনো কারণে নষ্ট হয়ে যায় বা সরিয়ে ফেলি, তাহলে থাকবে 2টা ট্রান্সফরমার। এই 2টা ট্রান্সফরমার দিয়ে আমি ঠিক 3 ফেজের সমান পরিমাণ কাজ যদি চালাই নিতে পারি, এটাই আমার ভিভি সংযোগের মূলত বেসিক থিমটা। আমরা ফিগারটা দেখে আসি। এখানে একটা ফিগার আছে, দেখো এখানে একটা কিন্তু মিচিং করা আছে। এখানে এটা ডেল ডেল সংযোগ ছিল, খেয়াল করছে এখানে ডেল ডেল সংযোগ, এই যে ডেল ডেল, এটা ডেলের মতো ছিল। এখানে একটা ট্রান্সফরমার থাকবে আর এখানে একটা কয়েল থাকবে, তো সেটা কিন্তু এখানে মিসিং আছে। তো এই যে একটা ডেল ডেল সংযোগ ছিল, সেখান থেকে একটু সরিয়ে নেওয়া হয়েছে অলরেডি, এটাকে পরে মডিফাই করে ভিভি কানেকশনটা করা হয়েছে। এখানে ফিগারটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না কেন, একটু ছোটো করে একটু তুলে দেবো। তাহলে আমাকে লজিকটা কি বোঝা গেছে প্রথমে যে ডেল্টা ডেল্টা সংযোগে যে আমরা 3টে সাপ্লাই দেই পাওয়ার সাপ্লাই দেওয়ার সময়, তখন এখান থেকে যদি কোনো কারণে একটা ট্রান্সফরমার সরিয়ে নেওয়া হয় বা একটা নষ্ট হয়ে যায়, তাহলে যে অন্য যে 2টা ট্রান্সফরমার আছে সেটা দিয়েই আমি 3 ফেজের যদি কাজ চালিয়ে নিতে পারি। মূলত এটাই আমার ভিভি সংযোগ। একটু বর্ণনার মধ্যে চলে যাই আমরা। এখানে লেখাগুলো অস্পষ্ট বা তোমাদের বইতেও সুন্দর করে লেখা আছে, আমি একটু ক্লিয়ার করি। খেয়াল করতে হবে ওপেন ডেল্টা কার্য ডেল্টা ডেল্টা সংযোগ থেকে সহজে বুঝতে হয়। এটা কিন্তু ডেল্টা ডেল্টা, এখান থেকে একটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, তার মানে এটাকে বোঝা যাচ্ছে ওপেন, একটা প্রান্ত ওপেন কিন্তু জয়েন নাই। তাহলে ওপেন ডেল্টার যে কাজটা আমরা করব সেটাকে বলা হয় ভিভি সংযোগ, বাট এটা আমরা ডেল্টা ডেল্টা সংযোগ থেকে সহজে বুঝতে পারি। ধরা যাক 3 ফেজ লোড একক পাওয়ার ফ্যাক্টরে 3টি ট্রান্সফরমার দ্বারা পরিচালিত হচ্ছে। প্রথমে আমরা ধরে নেব যে 3 ফেজ লোড একক পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আছে। 3 ফেজ লোড ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে 3টি ট্রান্সফরমার দ্বারা পরিচালিত হচ্ছে। প্রথমে আমরা লজিকটা বুঝবো। প্রথমে ছিল ফুল, পরে আমরা ওখান থেকে একটা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, পরে আমরা যে টেকনিকটা ইউজ করি সেটা হচ্ছে ওপেন ডেল্টা। তো প্রথমে আমরা দেখব যে 3 ফেজ অর্থাৎ 3 ফেজ লোড আমি ইউজ করতেছি একটা একক পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর তখন অন, হাইয়েস্ট পাওয়ার ফ্যাক্টর। এই লোডেই মূলত পরিচালিত হচ্ছে, ইউনিটি ধরা হয়েছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বোঝা যাচ্ছে। যদি এই অবস্থায় ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং 3-1 এবং সেকেন্ডারি সিএ সার্কিট থেকে বের করে নেওয়া হয়, তো এখানে খেয়াল করি যে এই যে 1 আর 3 থেকে 1-এর প্রাইমারি ওয়াইন্ডিং এটা, আর সেকেন্ডারি আছে কোথায়, সি থেকে এতে। খেয়াল করে সবাই সি থেকে এ, এই সিএ থেকে বের করে নেওয়া হয়, তবে লোড ভোল্টেজে কোনো পরিবর্তন হবে না। এই অবস্থায় এই কারেন্টটা বি থেকে প্রবাহিত হয়ে সিতে প্রবেশ হবে। যেহেতু সি আর এর মধ্যে আমি বের করে নিচ্ছি, এ থেকে একটা লাইন বের হবে আউটপুট, আর সি থেকে একটা, তার মানে বি থেকে সিতে কারেন্ট বের হয়ে গেছে, অর্থাৎ আইসি বের হবে। সি থেকে যে লাইনটা টানলাম সেখান থেকে শুধুমাত্র আইসি কারেন্টটা পাওয়া যাবে, ঠিক আছে। সুতরাং একটি ট্রান্সফরমার সার্ভিস থেকে বের করে ফেললে অন্য 2টি ট্রান্সফরমারের কয়েলে 1.73 অনুপাতে বৃদ্ধি পাবে। 1.73 বলতে √3 অনুপাতে বৃদ্ধি পাবে। তাহলে আমি যেহেতু একটা ট্রান্সফরমার সরাই দিচ্ছি এখানে, তো সরিয়ে দেওয়ার ফলে অন্য যে 2টা কয়েল আছে প্রত্যেকটা আনুপাতিক হারে অর্থাৎ সমান পরিমাণে √3 পরিমাণ বেড়ে যাচ্ছে, কারেন্টটা বেড়ে যাচ্ছে। এই অবস্থায় প্রত্যেকটা ট্রান্সফরমারের কিন্তু পাওয়ার ফ্যাক্টর আগে ছিল কত, আমি ইউনিটি ইউজ করছি, সেখান থেকে 0.866 পাওয়ার ফ্যাক্টরে কাজ করবে।
এখন কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা কমে যাচ্ছে, কারেন্ট বেড়ে গেলে পাওয়ার ফ্যাক্টর কমে যায়। তার আগে ছিল 1, সেখান থেকে 1 কমে 0.866 পাওয়া যাচ্ছে, যার মধ্যে একটা হবে লিডিং, অন্যটা ল্যাগিং। প্রথমে এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে যে আমি যে কাজটা করব, যে পদ্ধতিতে দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে 3 ফেজের কাজ চালিয়ে নেওয়া যায় তাকে মূলত বলা হয় ওপেন ডেল্টা বা ভিভি কানেকশন। এখন এখানে একটু খেয়াল করব যে ডেল্টা পদ্ধতিতে আমরা যদি 3টে ট্রান্সফরমার ইউজ করি, সেই 3টের মধ্যে যদি কোনো কারণে একটা সরিয়ে নেই বা একটা নষ্ট হয়ে যায়, তাহলে অপর দুটি দিয়ে আমরা যে কাজটা চালাই মূলত সেটাই আমাদের ভিভি সংযোগটা। এখন ভিভি সংযোগটা এখানে দেখো, এখানে একটা ডেলের মতো আছে, এখানে যদি এটা যদি এখান থেকে জয়েন থাকতো তাহলে কিন্তু ডেল কানেকশন হয়ে যেত, এপাশে থাকলে সেম হয়েছে। এখন এটাকে মূলত রিপ্লেস করা হয়েছে, রিপ্লেসটা করে অর্থাৎ সরিয়ে নেওয়া হয়েছে। তাহলেই আমরা এখান থেকে যে ওপেন ডেল্টা বলি সেটাই এই কানেকশনটা কথা হয়েছে। ওপেন ডেল্টা কার্যটা বা কার্যপ্রণালী আমরা ডেল্টা থেকে খুব সহজে ব্যাখ্যা করতে পারি। আমরা প্রথমে দেখব একটা আদর্শ ট্রান্সফরমার কথা চিন্তা করবো, যেটা 3 ফেজ, যার পাওয়ার ফ্যাক্টর থাকবে 1, 3টে ট্রান্সফরমার দ্বারা মূলত পরিচালিত হচ্ছে যেটা। এখন এই অবস্থায় ট্রান্সফরমার 3 আর 1-এর আমরা প্রাইমারি ওয়াইন্ডিং ধরেছি। দেখো এখান থেকে 1 থেকে লাইনটা 2-তে আছে, 1 আর 3-তে। সেকেন্ডারিতে আমরা নেওয়া হয়েছে এ এবং সিতে। তাহলে যেহেতু এ থেকে একটা লাইন টেনেছি, সি থেকে একটা লাইন টেনেছি, সুতরাং সি থেকে যে লাইনটা কারেন্টটা যাবে সেটা কিন্তু আইসি কারেন্ট যাবে, বি থেকে সিতে প্রবাহিত হচ্ছে লেখা আছে এখানে। সুতরাং একটা ট্রান্সফরমার যদি সার্ভিস থেকে বের করেও নেই, তাহলে অন্য দুটো ট্রান্সফরমারে আমরা √3 পরিমাণ বেড়ে যাচ্ছে কারেন্টটা, অর্থাৎ √3 মান কিন্তু 1.7320 এত অনুপাতে বৃদ্ধি পাবে। তাহলে কারেন্ট যদি বেড়ে যায়, পাওয়ার ফ্যাক্টর যেটা আছে, পাওয়ার ফ্যাক্টর আগে ছিল 1, সেটা কমে 0.866 হয়ে যাবে, যার মধ্যে একটা লিডিং, অন্যটা ল্যাগিং। ওপেন ডেল্টা অবস্থায় 2 ওয়াইন্ডিংয়ের কারেন্ট বিপজ্জনক মাত্রা বৃদ্ধি পায়। এটা কি বড় বিষয়, যখন ওপেন ডেল্টা থাকবে তখন কিন্তু 2টা ওয়াইন্ডিংয়ের কারেন্টটা অনেক বৃদ্ধি পায়। এখানে একটু খেয়াল করো, লাস্ট ফিগারটা ওপেন ডেল্টার ফিগারটা কেমন খেয়াল করতে হবে। এই ফিগারটাকে আমরা কীভাবে ড্র করেছি, 1 থেকে 2-তে সংযোগটা আছে, 1 থেকে 2। তো প্রথমে 1 থেকে 2-তে আমরা কয়েলটা দিব এভাবে, তারপরে 3 শেষ মাথাটা 2 এর সাথে যুক্ত হবে। তাহলে এই যে 3 যে কয়েলটা আছে সেটা কিন্তু 2 এর সাথে যুক্ত হলো। এমনভাবে দিবা যাতে দেখতেও সুন্দর দেখায়। আর এখানে ট্রান্সফরমারে সিগন্যালটা দেব। এরপরে ঠিক অনুরূপভাবে এখানে কিন্তু একটু কাজ আছে, এখানে যে এ থেকে সিতে আছে, আমরা এ থেকে সি লাইনটা শেষে টানছি। আমরা আগে বলেছি যে এ থেকে সি এ, অর্থাৎ এ একটা প্রান্ত থাকবে আর সিটা শেষ মাথা দেব, যেহেতু আগে বলা ছিল 3 থেকে 1 এবং সি থেকে এ। তাহলে 3 থেকে 1 আর সি থেকে এ, এই সি থেকে এ অর্থাৎ এ এই পাশে আর সিটা লাস্ট মাথা দিব। এখন এখানে সংযোগ দেখো, এ থেকে বিতে নেওয়া হয়েছে একটা কয়েল, আবার সি থেকে বি এর সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে। এই মূলত কাজটা আগের সার্কিটে ছিল এ থেকে সি, এটাকে একটু রিপ্লেস করে সি থেকে শেষে দিয়ে দিয়েছি, এই কাজ। তো এখন ওপেন ডেল্টা অবস্থায় 2 ওয়াইন্ডিংয়ে মূলত কারেন্টটা অনেক বেড়ে যায়, যেহেতু কারেন্ট বাড়া মানে ক্ষতি, কাজেই ওপেন ডেল্টা অবস্থায় লোডের পরিমাণ অবশ্যই কমাইতে হবে, কারণ কারেন্ট বেড়ে গেলে তোমার লোড ক্ষতি হইতে পারে। তো এই জন্য লোড কমাই যেতে হয়। তো এই কমানোর পরিমাণটা মূলত 1/√3 রেশিওর অনুযায়ী হবে, 1/√3 আকারে হবে। তো এইটা হয়েছে মূলত বেসিক ফরম্যাট। তোমরা এখান থেকে ওপেন ডেল্টা পদ্ধতিটা কি সেটা বলতে হবে, ফিগার রাখতে হবে এবং এখান থেকে একটু লিখতে হবে। আসল কাজ হয়েছে এতটুকু, এইখান থেকে এই পার্সেন্টেজটা, কারণ এটা দিয়ে একটা কোশ্চেন হয়ে থাকে। তো যেহেতু এই সংযোগে 3 ফেজ মোট পাওয়ার ডেল সংযোগের থেকে 57.7 অর্থাৎ 58% বহন করতে পারে, এটাই দিয়ে একটা কোশ্চেন হয় যে ওপেন ডেল্টা মোট পাওয়ার ডেল সংযোগের এত % বহন করতে পারে, ব্যাখ্যা করো। তখন যদি এরকম কোশ্চেনটা হয়, তাহলে তোমাদের ফিগারটা এঁকে ওপেন ডেল্টা পদ্ধতি লিখে একটু বর্ণনা করে এতটুকু লিখলেই হবে। তখন ওই উপরের এই ডিটেলস লেখাটা, এই লেখাটা না লিখলেও হবে। কোথায়, এই যে, তখন এইটা না লিখলেও হবে, এটা লিখে এই ফিগারটা এঁকে সরাসরি তোমরা চলে যাবা এইখানে, এতটুকু। তো এটা নিম্নরূপ করবা। দেখো ডেলতে 3 ফেজ পাওয়ার দেওয়া আছে √3 VLIL, ডেলে 3 ফেজ পাওয়ার আছে √3 VLIL, আর ভিভি কানেকশনে ট্রান্সফরমার লাইন কারেন্ট আছে
দেখো লাইন কারেন্টটা কিন্তু ফেজ কারেন্টের সমান হয়ে যাবে। ফেজ কারেন্ট আমরা লাইন কারেন্ট আমরা যদি বের করি তাহলে সেটা বিবি বলতে আমরা এক্সট্রা কানেকশনে চলে যাব। তো এটা করতে হয় মূলত লাইন কারেন্টের √3 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা ফেজ কারেন্ট পাই। এইটাই মূলত বিবি কারেন্টের যেটা ভ্যালুটা। ডেল ডেল ছিল √3 গুণ ডেল ডেলে 3 ফেজের জন্য √3 আসছে। কি বলা হয়, ডেল ডেলে 3 ফেজ পাওয়ার হচ্ছে √3 VL/IL, আর ভিভি কানেকশনে IL/√3 দেয়া, অর্থাৎ লাইন কারেন্টকে √3 দিয়ে ভাগ করতে হয়। খেয়াল করতে হবে এখানে কিন্তু একটু মজার বিষয়, তোমাদের এখানে ঝামেলা হয়ে যেতে পারে। এখানে বলবা যে ডেল ডেল কানেকশনে 3 ফেজ পাওয়ার হয়েছে √3 VL/IL, কারণ ডেল ডেল কানেকশনে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান √3 VL/IL, কিন্তু ভিভি কানেকশনে ফেজ কারেন্টের সমান হয়ে যায় লাইন কারেন্ট। তাহলে দেখো ফেজ কারেন্টটা তোমার যদি বের করতে পারো, অর্থাৎ এখানে যে আইসিটা দেওয়া হয়েছে সেটা আই ফেজ, সেটা পাবা এরকম যে IL/√3, অর্থাৎ √3 দিয়ে ভাগ করতে হয়। কাজেই ভিভিতে 3 ফেজ পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে √3 বসাও তুমি, কারেন্টটার জায়গায় দেখো আগে ছিল লাইন কারেন্টটা, সেই লাইন কারেন্ট আর এবার থাকবে না, তাকে √3 দিয়ে ভাগ করে নিতে হয়, কারণ এটা সেই ফেজ কারেন্ট না। এটা এই ফেজ কারেন্টকে বের করতে হলে অবশ্যই লাইন কারেন্টে √3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আর বিএল তো গুণাকার আছেই, আগেরটার থেকে √3 দিয়ে ভাগ যাচ্ছে। এখন √3 কাটা গেলে শুধু VL/IL থাকে। তাহলে আমরা ভাগ করে দেখি পাওয়ারটা কি হয়। ভিভি পদ্ধতি উপরে দেই আর নিচে ডেল ডেল পদ্ধতি। ভিভি পদ্ধতির মান হচ্ছে VL/IL আর ডেল ডেল পদ্ধতির মান হচ্ছে √3 VL/IL। তো আমরা যদি সব কাটাকাটি করে 1/√3 থাকে, এটাকে 100 দিয়ে গুণ করলে আমাকে আসে 57.7%, অর্থাৎ 58%। তার মানে আমরা বলতে পারি যে ভিভি পদ্ধতির ক্ষমতা ডেল ডেল ক্ষমতা 58%। এটাই মূলত এখানে কোশ্চেনটা ছিল। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পারবে, এবং এই কোশ্চেনটা এতটুকু খুবই গুরুত্বপূর্ণ, এতটুকু সেকশনটা, এবং এটা সবাই অ্যাসাইনমেন্ট আকারে করে জমা দিতে হবে। আমরা পরের প্রশ্নে চলে যাই। স্কট বা টিটি কানেকশন, এটাও আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুবই মজার। সবাই আশা করি এটা বুঝবা। যদি না বুঝো আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমরা এটা নিয়ে আরও প্রয়োজনে ডিসকাশন করব, শুধু এই দুইটা নিয়েই। বাট এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলে রাখতেছি যে স্কট বা টিটি কানেকশন, এই পদ্ধতিতেও দুটি এক ফেজ ট্রান্সফরমারের সাহায্যে 3 ফেজ সরবরাহ করা যায়। যে আমরা এখানে এর আগেরটাও যেটা করেছি ওপেন ডেল্টা বা ভিভি কানেকশন, এখানেও সেই দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে আমরা 3 ফেজ পাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই পদ্ধতির দুটি ট্রান্সফরমার, একটিকে বলা হয় মেইন ট্রান্সফরমার, অন্যটিকে বলা হয় ট্রিজার ট্রান্সফরমার। খেয়াল করি এখানে যেহেতু স্পষ্ট না, তারপরও আশা করি তোমরা সবাই দেখতে পারবা। এখানে দেখো এটা প্রাইমারি ওয়াইন্ডিং, এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কথা বলা হচ্ছে, প্রাইমারি আর সেকেন্ডারি। তো এর মধ্যে যেটাই আমি প্রাইমারিতে হোক আর সেকেন্ডারি হোক, এর মধ্যে দুইটা বিষয় আছে। একটাকে বলা হয় মেইন ট্রান্সফরমার, এই যে মেইন সিগন্যাল দেওয়া আছে মেইন ট্রান্সফরমার, এটাকে সমানোটাকে, আর কারা যে ট্রান্সফরমার ইউজ করছি সেটা হচ্ছে ট্রিজার ট্রান্সফরমার, ট্রিজার। এখন ট্রিজার আমরা উচ্চারণ করবো টিজার, ট্রিজার না, টিজার। একটা মেইন ট্রান্সফরমার, একটা টিজার ট্রান্সফরমার। তো টিজার ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর মাত্র 86.6% কাজে লাগে। আমরা একটু আগে দেখেছো যে এর আগে আমরা 58% পাওয়ার সাপ্লাই পেতে পারি। আর এখানে বলা হয়েছে আর একটা বিষয়, যে এই যে ট্রান্সফরমার ইউজ করব, এই ওয়াইন্ডিংটা এখান থেকে আসবে কত 86.6 ভোল্ট। আমি যদি 100 ভোল্টে ইউজ করি তাহলে এটা আসবে 86.6 ভোল্ট, অর্থাৎ এত পার্সেন্ট কাজে লাগাইতে পারবো। টিজার ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি উভয়েরই একটা টার্মিনালে মেইন ট্রান্সফরমারের যতক্ষণ প্রাইমারি সেকেন্ডারির মধ্যবিন্দুতে বৈদ্যুতিকভাবে যুক্ত থাকে। এই কথাটা কেউ বুঝে না, আমি দ্রুত বলে গেছি। তাই সেন্টারটা আমরা তারপর একটু বলে রাখি যে এই যে দেখো টিজার ট্রান্সফরমার এখানে একটা আছে, এপাশেও একটা আছে। তো প্রাইমারি সাইড এটা, সেকেন্ডারি সাইড এটা, এই কথাটাকে একভাবে বলা হয়েছে যে টিজার ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি এই যে ওয়াইন্ডিংটা আছে, এই ওয়াইন্ডিংয়ের একটা প্রান্ত আছে, উভয় প্রান্তই মেইন ট্রান্সফরমারের সাথে বৈদ্যুতিকভাবে যুক্ত, অর্থাৎ সেন্টার ট্যাপ মানে মাঝ বরাবর যুক্ত। এখানেও বলা হয়েছে যে সেকেন্ডারির সাথে এই মেইন ট্রান্সফরমারের মাঝ বরাবর, অর্থাৎ সেন্টার ট্যাপ মাঝখানে জয়েন করা আছে, ঠিক আছে। তো এই কথাগুলো তোমরা একটু বুঝে নেবা যে টিজার ট্রান্সফরমার, এটা বইয়ের মতো যে হওয়া লাগবে তাও কথা না, তোমাদের ভাষায় বললেও হবে যে টিজার ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংটা মেইন ট্রান্সফরমারের
প্রাইমারির সাথে যুক্ত আছে এবং সেকেন্ডারির সাথেও যুক্ত আছে, এবং কোথায় সেটা মধ্যবিন্দুতে, মানে সেন্টার ট্যাপ, বৈদ্যুতিকভাবে যুক্ত, ইলেকট্রিক্যালি কানেক্টেড। এটা দেখতে অনেকটা ইংরেজি টি অক্ষরের মতো, আসলে ইংরেজি টি অক্ষরের মতো। এটা যদি উল্টাও তোমরা, তাহলে এটা দেখো এখানে আছে লম্বা ডান্ডির মতো, এটা হচ্ছে টি, তাহলে টিটা কিন্তু লিখতে এভাবে হয়, তাই না? তো এটাকে উল্টে দিলে টি এর মতোই হয়, তো এটা দেখতে টি এর মতোই বলা যায়। এই জন্যই মূলত টি টি কানেকশন, এটা একটা টি, এটা একটা টি, এই জন্য মূলত টি টি কানেকশন নামটা আসছে। এখন কথা হয়েছে একজন বিজ্ঞানী যে সর্বপ্রথম ব্যবহার করেছে এটা, যার নাম চার্লস এফ স্কট, এই নাম অনুসারে মূলত এটিকে স্কট কানেকশন বলা হয়। তাহলে এই যে স্কট কানেকশন বা টিটি কানেকশন আমরা এতটুকু নিশ্চয়ই বুঝলাম। আশা করি কারো সমস্যা হবে না যে কেন স্কট কানেকশন হয়েছে এবং কেন এটাকে টিটি কানেকশন বলা হয়। কোনটা মেইন ট্রান্সফর্মার, কোনটা টিজার ট্রান্সফর্মার সবাই বুঝবো। একটা আরেকটার 83% কাজে লাগানো যায়। এখন এর কার্যপদ্ধতি বুঝবার সুবিধার্থে ট্রান্সফর্মার রেশিও অনান ধরা হয়েছে, অর্থাৎ অনান করে ধরা হয়েছে সমান। প্রাইমারি 3 ফেজ সাপ্লাই ভোল্টেজ ও সেকেন্ডারি 3 ফেজ সাপ্লাই ভোল্টেজের যথাক্রমে দুটি সম্ভাব্য ত্রিভুজের মতো, একটা হচ্ছে ক্যাপিটাল এ বি সি ধরা হয়েছে, আর একটা ছোট হাতের এ বি সি। এটা দিয়ে প্রাইমারি, এটা দিয়ে সেকেন্ডারি আমরা ইন্ডিকেট করব। যেহেতু সম্ভাব্য ত্রিভুজ, তার মানে মনে রাখবো প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি আকার আছে সম্ভাব্য ত্রিভুজ, এবং রেশিও ধরা হয়েছে 10:1 অনুপাতে বিশিষ্ট হওয়ায় উভয় ত্রিভুজের প্রতিবাহু যথাক্রমে লাইন টু লাইন ভোল্টেজ 1000, 100 ভোল্টেজ ধরা হয়েছে। এখানে একটু খেয়াল করি, যেহেতু আমরা প্রথমে বলে নিয়েছি যে কার্যপদ্ধতি বুঝবার সুবিধাতে রেশিও আমরা অনান ধরেছি, এখানে এটা ভুল আছে একটু, এখানে হবে 10:1। কার্যপদ্ধতি বুঝবার সুবিধার্থে ট্রান্সফর্মার রেশিও 10:1 ধরা হয়েছে। প্রাইমারি 3 ফেজ সাপ্লাই ভোল্টেজ এবং সেকেন্ডারি 3 ফেজ সাপ্লাই ভোল্টেজ আমরা ইন্ডিকেট করেছি কোন কোন বাহুর দ্বারা, সেটাও বলে দিয়েছি, এ বি সি, আর ছোট হাতের এ বি সি ধরা হয়েছে। এটা একটা সম্ভাব্য ত্রিভুজের মতোই দেখায়, এবং যেহেতু অনুপাত 10:1, সুতরাং এ পাশে যদি 1000 ভোল্টেজ থাকে, তাহলে এদিকে হবে সেকেন্ডারিতে 100 ভোল্টেজ, 10 ভাগের 1 ভাগ, তাই বুঝতে পারছে? লাইন টু লাইন ভোল্টেজ 1000 আর 100 ভোল্টেজ ধরা হয়েছে প্রত্যেক বাহুতে। এখন এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব দেখো এডি, আর এখানে আছে ছোট হাতের এডি। তো আমরা যে এই লম্বটা আঁকা হয়ে গেছে, এটা মূলত নির্দেশ করতেছে ট্রিজার যে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারের প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ নির্দেশ করতেছে। এইখানে যে ট্রান্সফর্মারটা আছে, এটা প্রাইমারি ভোল্টেজ হয়েছে এই বাহুটা, ক্যাপিটাল এডিটা, আর ছোট হাতের এডি যেটা আছে সেকেন্ডারিতে ভোল্টেজ কত পাইলাম সেটা, বুঝতে পারছে? আচ্ছা, এখন আসো তাই তো, পরের প্রশ্নতে চলে যাই। এটা হয়েছে স্কট কানেকশনের বাকি অংশ, যে আমরা যে সমকোণী ত্রিভুজটা পেলাম এবিসি এডিসি, যে মাঝখানে যে লম্ব টেনেছি, খেয়াল করি একটু, এই মাঝে যে লম্ব টেনেছি নতুন যেটা এডিসি, তাহলে এই যে ত্রিভুজটা আছে, এখান থেকে আমরা ইজিলি আমরা এডির মানটা বের করতে পারবো। এডির মানটা বের করা দেখি একটু, এখানে দেখো এডি ইকুয়াল টু তোমরা নিজেরাই বের করতে পারবা, এডি যে হচ্ছে লম্ব, তাহলে এডি ইকুয়াল টু বের করতে গেলে অতিভুজ দিয়ে আমরা করব। এখানে অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, আমরা বলেছি আগেই যে সম্ভাব্য ত্রিভুজের প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি হয়। তাহলে এডি ইজ ইকুয়াল টু 100 sin 60, খেয়াল করো, দেখো সবাই, এই যে এডি ইজ ইকুয়াল টু এবি sin 60, তাহলে এবির মান কিন্তু 100 আর sin 60, তাহলে এটা ক্যালকুলেশন করো, তাহলে 83.6 ভোল্ট পাবো। অর্থাৎ মেইন ট্রান্সফর্মারের ভোল্টেজের তুলনায় ট্রিজার ট্রান্সফর্মার কিন্তু এত% ভোল্টেজ পায়। এটাই মূলত আমাদের অ্যান্সার চলে আসছে, সহজভাবে অ্যান্সার শেষ, শুধু একটু লম্ব একে কাজ শেষ হয়ে গেছে, আর কিছু না। এখানে এই পদ্ধতির 3 মাথায় সমান 3 ফেজ ভোল্টেজ পাওয়া যাবে। সুতরাং প্রমাণিত হয় যে টিটি বা স্কট কানেকশনের ওয়াইন্ডিংয়ের তুলনায় ট্রিজার কানেকশনের ওয়াইন্ডিং 86% কাজে লাগানো যায়। অনুরূপভাবে প্রাইমারি সাইডেও এইরকম কাজ করানো সম্ভব। অর্থাৎ আমরা এখানে এই পর্যন্ত আমাদের অ্যান্সারটা 83.6 ভোল্ট। ভালো করে খেয়াল করে এখানে যে এই যে ট্রিজারটা আমরা এখানে সাপ্লাই যা দিব, এটার কত % কাজে লাগানো যায় সেকেন্ডারিতে 86.6 ভোল্ট।
এটাই মূলত আমাদের কোশ্চেন আসতে পারে যে 86% বা 86.6 ভোল্ট, এই যে 86.6% কাজে লাগানো যায় টিজার ট্রান্সফর্মার। এখানে প্রধান দুইটা বিষয়, একটা মেইন ট্রান্সফর্মার, একটা টিজার ট্রান্সফর্মার, যেটা দেখতে টি এর মতো হবে। আর এটা স্কট নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করছে, তাই তার নাম অনুসারে এটাকে বলা হয়েছে স্কট কানেকশন বা স্কট কানেকশনই বলে। আর আমরা এটা রেশিও ধরেছি 10:1, যার জন্য এটা যদি 1000 ভোল্টের হয় তাহলে এদিকে হবে 100 ভোল্ট দেওয়া হবে, লাইন টু লাইন ভোল্টেজ। ঠিক আছে, এটা আমরা ক্যাপিটাল এবিসি ধরেছি, এটা ছোট হাতের এবিসি ধরেছি। এখন এখান থেকে আমরা লম্বটা নিয়েছি এডি, এডিটা হয়েছে টিজারের প্রাইমারি সাইড, আর ছোট হাতের এডিটা হয়েছে টিজারের সেকেন্ডারি সাইড। তাহলে আমরা টিজারের সেকেন্ডারিতে আমরা দেখেছি কত ভোল্টেজ পাই, সেটা আমরা একটু সলভ করেছি। তো এভাবে আমরা এটা শেষ করব। এখন দেখো আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা বলেছি, যে ওপেন ডেল্টা পদ্ধতির বর্ণনা দিতে পারে, তারপরে ভিভি সিস্টেম বা ডেল্টা সিস্টেমের 86.67%-এর পরিবর্তে কেবল 57.7% পাওয়া যায়, অর্থাৎ 58% কাজে লাগানো যায়। এই যে কোশ্চেনটা এরকম পার্সেন্টেজ আকার হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। ওপেন ডেল্টা কানেকশন বর্ণনা দিতে পারে, অর্থাৎ আমাদের এগুলো খুব পড়তে হবে। একটু আগে লাস্ট যে কোশ্চেনটা ছিল, টিটি কানেকশন বা স্কট কানেকশনের মেইন ট্রান্সফর্মার ওয়াইন্ডিংয়ের তুলনায় টিজার ট্রান্সফর্মারের ওয়াইন্ডিং কত পার্সেন্ট? 86.6% কাজে লাগানো যায়। তো এই কোশ্চেনগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা এটা না বুঝো তাহলে আমরা প্রয়োজনে আবার লিখে প্রয়োজনে আবার পড়াবো। আশা করি সবাই বুঝতে পারছে এই পর্যন্ত। তো ধন্যবাদ সবাইকে। আমরা এরপর থেকে নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই আমাদের পড়াশোনা। এই প্রশ্নগুলো সবাই সুন্দর করে পড়বা। কোনো যদি সমস্যা থাকে আমাকে জানাবো।